প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সবাই সকালে সুস্থ আছো। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মনিরা তরফদার, সহকারী শিক্ষক, ঝনকাবাজার উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ নত্য ও সত্য বিধান নিয়ে। আমরা প্রথমেই জানবো নত্য ও সত্য বিধান কাকে বলে এবং নত্য ও সত্য বিধানের কয়েকটি নিয়ম। তো চলো এখন আমরা নত্য ও সত্য বিধান কাকে বলে জেনে নেই। নত্য ও সত্য বিধান। প্রথমেই জানবো নত্য বিধান কাকে বলে। নত্য বিধান তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আগে আমরা নত্য বিধানের সংজ্ঞাটি জেনে নিই। যে নিয়ম অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্তান্ন স্থানে মূর্ধন্য ব্যবহৃত হয় তাকে নত্য বিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারই হচ্ছে নত্য বিধান। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা সত্য বিধানের সংজ্ঞাটিও জেনে নিই। এবার আমরা সত্য বিধানের নিয়মটি জানব। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্তস্ব স্থানে মূর্ধন্য স্বয়ের ব্যবহৃত হয় তাকে সত্য বিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য স্বয়ের সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে সত্য বিধান। এবার আমরা নত্য বিধান এবং সত্য বিধানের কয়েকটি নিয়ম পড়ব এবং দেখব নত্য বিধান এবং সত্য বিধানের নিয়মের সাথে একটি নিয়মের সাথে আরেকটি নিয়মের কত মিল রয়েছে সেটাও আমরা দেখব। তো চলো আমরা নত্য বিধানের প্রথম নিয়মটি দেখে নিই। নত্য বিধানের 1 নম্বর নিয়মটি হচ্ছে রি র স এর পর দন্তন্য মূর্ধন্য হয়। কি বলেছে বন্ধুরা? রি র এবং স এরপর রি র স এরপর রি র স এরপর দন্তন্য মূর্ধন্য হয়। রি র স এর পর দন্তন্য মূর্ধন্য হয়। এটা হচ্ছে আমাদের নত্য বিধানের 1 নম্বর নিয়ম। এখন আমরা উদাহরণ দেখব। যেমন কি বলেছি আমি? রি, যদি বর্ণটি রি হয় তারপরে কি হবে? মূর্ধন্য হবে। যদি র হয় তারপরে বর্ণ কি হবে? মূর্ধন্য হবে। আর যদি স হয় তারপরে বর্ণ কি হবে? মূর্ধন্য হবে। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব। যেমন ঋণ, এরপর আছে র। এখন আমরা র দিয়ে একটি উদাহরণ দেখব। বরণ, এরপর আছে স দিয়ে এখন আমরা একটি উদাহরণ লিখব। ভীষণ। খেয়াল করো কি বলেছি আমি? রি র স এর পর দন্তন্য মূর্ধন্য হবে। তাহলে রি এর পরে মূর্ধন্য হয়েছে, র এর পরে মূর্ধন্য হয়েছে এবং স মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়েছে।
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এখন আমরা নত্যবিধানের 2 নম্বর নিয়মটি দেখব। নত্যবিধানের 2 নম্বর নিয়মটি এখন আমরা দেখব। রি র স দিয়ে আমরা লিখেছি, এখন আমরা লিখব রিতে সংক্ষিপ্ত রূপ, রিতে রিকার, তারপর রতে হবে রয় সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ এবং কি হবে রফলা। রেফ এবং রফলা এই দুটি হচ্ছে রয়ের সংক্ষিপ্ত রূপ। এইটুকু দিয়ে এই রেফ এবং রফলা দিয়ে এখন আমরা উদাহরণ দেখব। এবং স যেমন রি যদি আমি লিখি দেখলাম তৃণ, তৃণ রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, তৃণ। রয়ের সংক্ষিপ্ত রূপ আছে যেমন বর্ণ, বর্ণ রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বর নিয়মে দেখলাম রি র স এর সংক্ষিপ্ত রূপ দিয়েও আমরা উদাহরণ দেখলাম। আবার লিখতে পারি আমরা এইভাবে, আমরা এরকম বহু উদাহরণ আমরা এরকম করে দিতে পারি। যেমন আরো হতে পারে কারণ, কারণ, মরণ ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর নিয়মে যাব। 3 নম্বর নিয়ম হচ্ছে টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময়ই মূর্ধন্য হয়। লিখে ফেলছি আমি টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ন হয়। তাহলে নিয়মটি কি পড়লাম? টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়। এখন উদাহরণ দেখবো আমরা। যেমন টবর্গীয় ধ্বনি, টবর্গীয় ধ্বনি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, মোট হচ্ছে আমাদের বর্ণমালা 50টি। এই 50টা বর্ণের ক থেকে ম পর্যন্ত এই 25টি যে ধ্বনি, এই 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। এই 25টি ধ্বনিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, 5টি বর্গে বা গুচ্ছে। এই 5টি ভাগ করার কারণে এদেরকে প্রতি বর্গের নাম হয়েছে সেই বর্গের প্রথম বর্ণ দিয়ে। তো ক থেকে ও পর্যন্ত যদি আমরা দেখি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ। এখানে আমি একটু জায়গা কম, তবুও আমি লেখার চেষ্টা করছি। ক থেকে ও, এখানে চ থেকে ইয়, ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তন্য, প থেকে ম। এখানে মোট 25টি বর্ণ আছে। এদেরকে বলা হয় স্পর্শধ্বনি। প্রত্যেক বর্গের প্রথম বর্ণ দিয়ে সেই বর্গের নামকরণ করা হয়েছে। তাহলে ক হচ্ছে ক থেকে ও পর্যন্ত হচ্ছে এখানে 5টি বর্ণ। এই 5টি বর্ণের এই বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক। তাহলে এটা হবে ক বর্গ। কি নাম হবে বন্ধুরা? এটা হবে ক বর্গ, ক বর্গ। এভাবে তাহলে চ ছ জ জ ই এটা কোন বর্গ হবে? চ বর্গ। তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য কোন বর্গ হবে? ত
ত বর্গ, এইভাবে একইভাবে ত বর্গ এবং ক বর্গ। তাহলে সে অবশ্যই তোমরা এবার বুঝতে পেরেছ যে ট বর্গ তাহলে কোনগুলি হবে। তাহলে ট বর্গ মানে হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে, তার মানে ট বর্গীয় ধ্বনি হচ্ছে ট ঠ ড, এখানে আরো তিনটা ধ্বনি আছে, ট ঠ ড ড মূর্ধন্য। তাহলে এই 5টা মূর্ধন্য তো আছেই, আরো বাকি রইল 4টা। এই 4টা বর্ণ যখন থাকবে তার আগে যদি ট ঠ ড ঢ এর সাথে যদি দন্তন্য যুক্ত থাকে, সেক্ষেত্রে দন্তন্য না হয়ে তার আগে কি হবে? মূর্ধন্য হবে। যেমন ঘন্টা, 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 নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ ঘন্টা এখানে মূর্ধন্য হয়েছে, এখানে কিন্তু দন্তন্য হয়নি, ঘন্টা। তারপরে যদি লিখি কণ্টক, কণ্টক, তাহলে এখানে ট এর সাথে মূর্ধন্য হয়েছে। আবার লিখছি কাণ্ড, কাণ্ড। লিখলাম আমি লণ্ঠন, লণ্ঠন। ঘন্টা ট ধ্বনি, এখানে ট, ট বর্গ, ট বর্গের প্রথম বর্ণ দিয়ে এখানে ট, এখানে আছে, এখানে ট, এখানে ড, এখানে আছে ঠ। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, যদি এখানে যদি লিখতে তুমি ঘন্টা, ঘন্টা তুমি লিখতে পারো ঘন্টা, কিন্তু এটা কি হবে? এটা তো হবে না। কেন হবে না? নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম অনুযায়ী, এটা নত্যবিধানের নিয়ম অনুযায়ী আমরা করেছি যে ট এর সাথে যে ট বর্গীয় বর্ণের আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়, সেই নিয়মের কারণে এখানে মূর্ধন্য হবে, দন্তন্য এখানে হবে না। এবং যদি ট এবং ট বর্গের সাথে যদি যুক্ত বর্ণ হয়, অবশ্যই সেখানে কি হবে? মূর্ধন্য হবে। তাহলে আমরা এখানে মূর্ধন্য আমাদের লিখতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আমরা নত্যবিধানের 4 নাম্বার নিয়মে যাব। এখন খেয়াল করো, 4 নাম্বার নিয়মটি হচ্ছে, নিশ্চয়ই তোমরা ক্লাস দেখছো এবং খাতা কলম নিয়ে লিখছো। ত বর্গীয় ধ্বনি বর্ণের সঙ্গে যুক্ত ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য, কখনো কখনো ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না। কি হয়? এখানে সবসময়ই দন্তন্য হয়, সর্বদা দন্তন্য হয়। যেমন আমি 4 নম্বর নিয়মটি আরেকবার পড়ছি। ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না, সর্বদা দন্তন্য হয়। তার মানে দেখো, ত থ দ ধ দন্তন্য, এখানে আমাদের দন্তন্য আছে। এই বর্গে ত বর্গীয় বর্ণে আমরা সবসময় কি লিখবো? যদি কোনো কিছু তয়ের পরে যদি কোনো কথার সাথে যদি কোনো দন্তন্য থাকে, তাহলে সেটা দন্তনে থাকবে এবং কখনো সেটা মূর্ধন্য হবে না। যেমন গ্রন্থ, তারপরে ক্রন্দন ইত্যাদি। যেমন তয়ের সাথে দন্তন্য যুক্ত আছে, দন্তান্ন থাকবে, মূর্ধন্য হবে না। গ্রন্থ দন্তান্ন যুক্ত, থয়ের সাথে তয়ের পরে থয়ের সাথে দন্তান্ন যুক্ত আছে, দন্তান্ন থাকবে, মূর্ধন্য হবে না। আবার এখানে ক্রন্দন দ, এখানে আছে ত, এখানে থ, এখানে আছে দ, তাহলে 3টা আমরা এখানে পেয়ে গেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ।
এবার আমরা নত্যবিধানের 5 নম্বর নিয়মে যাব। 5 নম্বর নিয়মটি, শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর নিয়মটি হচ্ছে প্র নির। এই তিনটি উপসর্গের পর নত্যবিধানের নিয়ম অনুযায়ী নত্যবিধানের নিয়ম অনুসারে মূর্ধন্য হয়। কি বলেছি আমি? পরি, প্র, নির, এই তিনটি উপসর্গের পর নত্যবিধানের নিয়ম অনুসারে মূর্ধন্য হয়। যেমন আমরা লিখব এখন, পরি দিয়ে লিখি একটা, পরি নাম, তারপর হচ্ছে পরিণত, প্রণয়ন, তারপর লিখছি নির্ণয়, ইত্যাদি। তাহলে আমি আরেকবার করছি, তোমরা দেখো। পরি, প্র, নির, এই তিনটি উপসর্গের পর নত্যবিধানের নিয়ম অনুসারে মূর্ধন্য হয়। উদাহরণ কি আছে এখানে? পরিণাম, পরির পরে আছে মূর্ধন্য, তারপরে পরির পরে আছে নত, ন, প্রয়ের পরে আছে ন, মূর্ধন্য। প্রয়ের পরে কি হবে? নিয়ম অনুযায়ী বলছে, কি বলছে এখানে? প্রয়ের পরে মূর্ধন্য হবে। এরপর আছে নির, এরপর আছে যেমন নির্ণয়, এখানে একটা রেফ আছে, রয়ের পরে মূর্ধন্য হয়েছে, নয়, এখানে কি আছে? রেফ মানে এখানে একটা র আছে, নির্ণয়, এখানে আমরা কি পাবো? যেমন এখানে আছে নির, রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, নত্যবিধানের 6 নম্বর নিয়মটি আমরা দেখিয়ে নত্যবিধান শেষ করবো, পরে আমরা সত্যবিধানে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 6 নম্বর নিয়মে যাচ্ছি। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান ঘটে না। সমাসবদ্ধ শব্দে সাধারণত এরূপ ক্ষেত্রে যেমন ত্রিনয়ন, সর্বনাম,
দুর্নীতি, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কি জানলাম? সমাসবদ্ধ শব্দে সাধারণত তত্ত্ববিধান হয় না, এরূপ ক্ষেত্রে দন্তান্ন হয়। যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নিবার, অগ্রনায়ক, দুর্নীতি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সত্যবিধানের কয়েকটি নিয়ম পড়ব। সত্যবিধানের কয়েকটি নিয়ম পড়ব। 1 নম্বর নিয়মে আছে রি এবং রিকারের পর মূর্ধন্য স হবে। কি পড়লাম? রি এবং রিকারের পর মূর্ধন্য স হবে। যেমন রি দিয়ে লিখি আমরা ঋষি, তারপর লিখবো আমরা রিকার। রিতে কি হয়? এই যে রিটা রিকার যে বলেছি আমি, রিকার। রিতে কি হয়? রিতে হয় রিকার। তাহলে আমরা রি কি বলেছি? রি এবং রিকারের পর মূর্ধন্য স হবে। রি এর পরে মূর্ধন্য স হয়েছে। এখন আমি লিখবো কৃষক। দেখো তো ঠিক আছে কিনা? কৃষক। এই যে রি এর পরে হয়েছে মূর্ধন্য স, কৃষক। আর উদাহরণ লিখি আমরা কয়েকটা, আর মনে রাখার জন্য। বৃষ, রিকার হয়েছে। যদি লিখি দৃষ্টি, সৃষ্টি, এই শব্দগুলির পরে সবসময় আমাদের দন্তাস্ব স্থানে মূর্ধন্য স লিখতে হবে। এবার আমরা সত্যবিধানের 3 নম্বর নিয়মে যাব। র সংক্ষিপ্ত রূপটা হচ্ছে রেফ এবং রফলা। তৎসম শব্দে রেফ এরপর রেফের পর মূর্ধন্য স হবে। রেফ মানে তো র এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে রেফ। যেমন উদাহরণ লিখছি এখন। যেমন বর্ষা, 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 বর্ষণ, বর্ষণ, বর্ষণ। ঘর্ষণ যদি লিখি ঘর্ষণ, আবার লিখছি বার্ষিক, তাহলে রেফের পর সবসময় কি হচ্ছে? মূর্ধন্য হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সত্যবিধানের 3 নম্বর নিয়মে যাচ্ছি। 3 নম্বর নিয়মটি হচ্ছে তবর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স হয়। ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স হয়। যেমন টবর্গীয় কি বলেছিলাম? টবর্গীয় মানে হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই টবর্গীয় কোন ধ্বনির সাথে যদি দন্তাস্ব থাকে তাহলে সেটা কি হবে? দন্তাস্ব স্থানে মূর্ধন্য স হবে। যেমন কষ্ট, লিখি কষ্ট। যেমন লিখছি আমি কষ্ট, লিখলাম
কষ্ট। এখানে যদি দন্ত স থাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে মূর্ধন্য স লিখতে হবে, তা না হলে এটা হবে না, নিয়ম মতো হবে না। কষ্ট। যদি লিখি নষ্ট, 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 তাহলে কি দন্ত স এইভাবে হবে? কারণ আমরা জানি ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স হয়, তাহলে লিখতে হবে নষ্ট, নষ্ট। নষ্ট। তারপরে ওষ্ঠ, ওষ্ঠ একইভাবে কি হবে? ওষ্ঠ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ট বর্গীয় ধ্বনির সাথে আমরা কিন্তু নত্ব বিধানেও কিন্তু আমরা ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় কি লিখেছি, কি হয়েছে নিয়ম অনুযায়ী দন্তার নর স্থানে মূর্ধন্য হয়েছে। ওই একইভাবে সত্য বিধানেও দন্তার স স্থানে মূর্ধন্য স হচ্ছে। এবার আমরা 4 নম্বর নিয়মটি পড়ব, সবাই খেয়াল করো। র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য স হবে। র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, অ আ ভিন্ন মানে অ আ ছাড়া যদি অন্য ধ্বনি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? মূর্ধন্য স হবে। যেমন পরিষ্কার, যেমন পরিষ্কার। এখানে র এর পরে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তাহলে কি হবে? তারপরে মূর্ধন্য স হবে। তাহলে কি আছে? র এর পরে কি আছে? ক আছে। আর রসিকা এখানে আছে ক, তাহলে কি আছে? পরিষ্কার। ক এর সাথে দন্ত স না হয়ে এটা কি হবে? মূর্ধন্য স। তাহলে এরপরে যদি এখানে যদি ও আ থাকতো তাহলে কি হতো? তাহলে এখানে ওই নিয়মটা হচ্ছে, যদি অ আ থাকে তাহলে কি হবে? কিন্তু ও আ স্বরধ্বনি থাকলে সেখানে দন্তাস্বই হবে। ও আ স্বরধ্বনি যদি থাকে, যদি অ আ স্বর ধ্বনি থাকলে কি হবে? দন্তস্ব হবে। যদি অ আ স্বরধ্বনি থাকে দন্তাস্ব হবে। যেমন পুরস্কার, এখানে পুর স্বর ও, তারপরে কি হবে? স্বরে ও আছে এখানে, এই জন্য এখানে কি হয়েছে? দন্তাস্ব হবে। পুরস্কার। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 5 নম্বর নিয়মে যাচ্ছি। 5 নম্বর নিয়মটি হচ্ছে আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে
মূর্ধন্য স হয় না। যেমন যেমন জিনিস, জিনিস, পোশাক, পোশাক, তারপরে জিনিস, পোশাক, মাস্টার, মাস্টার, পোস্ট, পোস্টার ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা এত নিয়ম পড়লাম, কিছু কিছু নিয়ম, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স। এবার সেটা কয়েকটি শব্দ আমরা দেখব। কতগুলো শব্দে কতগুলো শব্দে স্বভাবতই স্বভাবতই মূর্ধন্য স হয়। যেমন যেমন আষাঢ়, আষাঢ়, ভাষা, পৌষ, পৌষ, পাষাণ, পাষাণ, মানুষ ইত্যাদি ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সত্যবিধানের 6টি নিয়ম পড়লাম এবং লব্ধবিধানেরও 6টি নিয়ম পড়েছি। আশা রাখি তোমাদের এই নিয়মগুলো কাজে লাগবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক শব্দ ব্যবহার করি, অনেক কথা বলি, সে কথা বলতে চলতে আমাদের অনেক শব্দ বলতে হয়, লিখতে হয়। আর লব্ধবিধান এবং সত্যবিধান জানলে আমরা নিশ্চয়ই আমরা আমাদের বানানগুলো অনেক সঠিকভাবে আমরা লিখতে পারবো এবং আমরা এর ব্যবহারও করতে পারবো। আশা রাখি তোমরা বাসায় নিয়ে প্র্যাকটিস করবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে প্রশ্ন করবে। আর ময়মনসিংহ অনলাইনের বাকি ক্লাসগুলোতেও তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে। তোমাদের সকলের জন্য থাকলো অনেক শুভকামনা। সকলে ঘরে থাকবে, বাইরে যাবে না, সাবধানে চলবে। তোমরা যখন হাত ধোবে তখন 20 সেকেন্ড ধরে হাতটা পরিষ্কার করবে। তোমাদের সকলকে ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালাম।